ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজ একটু অন্য রকমের আড্ডা, কিন্তু তার মধ্যেও কিন্তু সিনেমা রয়েছে, বঞ্চিত করব না আপনাদের। আপনারা সকলেই জানেন, আমরা সবাই জানি, এআই এর যুগ। শব্দ দুটো ভীষণ নতুন হলেও সারা দুনিয়াকে কবজা করতে কিন্তু বেশি সময় লাগেনি, বা আগামী দিনেও কিন্তু আরো অনেক কিছু হতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ ভট্টাচার্য। আজকে তার সঙ্গে বেশ কিছু কথা হবে এআই নিয়ে। ইটিভি ভারতের স্বাগত অরিজিতা। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে আপনার এখানে এসে অনেক কিছু জানবো আজকে। এই যে জার্নিটা কোথা থেকে শুরু হলো, এআই নিয়ে কাজ, গেম, প্লাস ভারতে সবার আগে এআই সিনেমা বানানো, মানে এটা তো ভাবনার অতীত। ভাবতে পারছি না আপনি ভাবিয়েছেন, ভাবাবেন। জার্নি শুরুটা জানবো। জার্নি শুরুটা বোধহয় স্কুল লাইফে ছিল। স্কুল লাইফে আমি কমিক্স আঁকতাম, লিখতাম, নিজের তৈরি স্টোরি, নিজের তৈরি সুপারহিরো ক্যারেক্টার। তখন থেকে ইচ্ছা ছিল যে ভারতবর্ষে আলটিমেটলি ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে কিছু একটা করব। বাচ্চা বয়সে অত তো কনস্ট্রাকটিভ আইডিয়া থাকে না। যখন আমি ক্লাস 12 দিই, 98-এ আমি একটা গেম ডেভেলপমেন্টের কোম্পানি শুরু করি, ভার্চুয়াল ইনফোকম। 1998, আজ থেকে 27 বছর আগে। আমি তখন একদম আনকরা নতুন সদ্য স্কুল থেকে বেরোনো একটা ছেলে, প্রচুর চোখে স্বপ্ন। যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যখন চিন্তা করলাম যে কোনো কোম্পানি করব, যেহেতু কোম্পানি করার কোনো কনসেপ্ট নেই মাথায়। প্রথম দিকে খুব হার্ড একটা লাইফ ছিল। নিজেকে রাস্তায় মুভ করতে হতো, ন্যাচারালি মেশিন অ্যাসেম্বল করে সিট ক্যাপিটাল জোগাড় করতে হতো। 2001 নাগাদ আমরা একটা 3D রেসিং গেম বানালাম, ছাত্র পড়িয়ে পয়সা প্রথম দিকে আর্ন করতাম। দেন যখন গেমটাকে রিলিজ করলাম, তখন কোনো পাবলিশার ছিল না। তো একটা অন্য মেথডে সিডি নিজেরা ডেভেলপ করে, বার্ন করে তখন সেটাকে রিলিজ করেছি। সেই টাইমে যখন আমরা গেম বানাতাম, এআই কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা নতুন না। আমরা যখন থেকে গেম বানাচ্ছি, আমরা তখন থেকে এআই ইউজ করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ আ কনসেপ্ট, এটা 30+ বছরের পুরনো, তার আগেও ইউজ হয়েছে। আমি বলছি শব্দটা নিয়ে নাড়া কাটাটা একদম নতুন হয়েছে। এইবার যখন আমরা ইউজ করছি গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তখন আমরা বেশ কিছু চ্যালেঞ্জ নিলাম নিজেদের কোম্পানিতে। আমরা ঠিক করলাম আমরা একটা প্রোডাক্ট কোম্পানি হব, শুধু অন্যের জন্য কাজ করব না। 2007 কি 8 নাগাদ আমরা ডিসিশন নিলাম যে আমরা রিয়েল মডেলদের হায়ার করব, করে নিয়ে তাদের ক্যারেক্টার বানাবো, বানিয়ে সেটাকে গেম ক্যারেক্টার হিসেবে, সুপারহিরো হিসেবে আমরা গেমের ইউনিভার্স বানাবো। এবার গেমের ইউনিভার্স বানানোটা অতটা সোজা নয়। একটা গেম তৈরি করতে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়। তো আমাদের ন্যাচারালি ওই রকম সাস্টেনেন্স এবং তার রেসপেক্টিভ কাজ করতে গিয়ে ইনোভেটিভ কাজ করা শুরু হয়। এবার যখন চিন্তা করলাম রিয়েল মডেলদের নেব, ন্যাচারালি বেঙ্গলে কোনো মডেলকে যখন আমরা কথা বলতাম যে আমরা তোমাদের 3D ক্যারেক্টার বানাবো, ওদের কাছ থেকে প্রশ্ন আসতো আমায় কি করতে হবে। আমরা ন্যাচারালি উত্তর দিতাম তোমায় কিচ্ছু করতে হবে না, টি পোজে দাঁড়িয়ে থাকতে হবে। সো ইট ওয়াজ আ বিগ ফানি থিং ফর দেম। তো অনেকেই তখন তারা না করতো যে না আমরা এরকম ধরনের কোনো শুট করবো না যেখানে আমি টি পোজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনো পোজ দিচ্ছি না, বা এ পোজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পোজটাও ব্যাপারটা বুঝতো না। একটি মেয়ে, সে তখন মানে টিনেজার, মেয়েটি তখন রাজি হয়েছিল আমাদের ক্যারেক্টার হিসেবে আসার জন্য। সে এখন সিরিয়াল করে, একটি সিনেমা তৈরি করেছিল সে নিজে। ওর ক্যারেক্টার আমরা বানাই, প্রায় 3 থেকে 4 বার শুট করে আমরা ক্যারেক্টার বানাই। বানিয়ে ভারতের প্রথম 3D RPG গেম আমরা রিলিজ করি। ইটস কল্ড অশ্বত্থামা দ্য ইমর্টাল। আমার প্রথম থেকে একটা ইনক্লাইননেস ছিল যে ইন্ডিয়ান এপিক, তার পেছনে প্রচুর সায়েন্স আছে, এটাকে কি করে নিয়ে আসা যায় সামনে। যখন প্রথম আমরা গেম বানাই, গেমটার কনসেপ্টটাই তাই ছিল যে মহাভারতের ওই কনসেপ্টটাকে নিয়ে নতুন স্টোরি লাইন তৈরি করে নিয়ে তার রেসপেক্টিভ পেছনের সায়েন্সটাকে তুলে ধরা। এই জার্নিটা যখন শুরু হয়, ভারতবর্ষে অ্যাকসেপ্টেন্সের থেকে বেশি আমাদের অ্যাকসেপ্টেন্স দেশের বাইরে তৈরি হয়। কারণ 2008, 9, 10 আপনি যদি সালটা দেখেন, সময়গুলো, ওই সময় অতটা গেম সম্বন্ধেও অতটা নাড়াচাড়া ছিল না আমাদের ভারতে। পরবর্তীকালে যত দিন এগোয়, যেহেতু এআই নিয়ে কাজ করছি, নবনীতা আপনার প্রশ্নটা একটা মারাত্মক সুন্দর প্রশ্ন। আপনি যেটা বললেন এআই, আমরা এখন টার্মটা শুনছি। 2 থেকে 3 বছর আগে হঠাৎ আমরা জেনারেটিভ এআই শুনতে পেলাম। তো আমি এখানে বলছি আপনাকে আমরা এআই নিয়ে বহুদিন কাজ করি, তার মানে কি জেনারেটিভ এআই নিয়ে কাজ করি? না, দিস ইজ কমপ্লিটলি নিউ। সো ইউ আর রাইট, বিকজ যখন আমি জেনারেটিভ এআই সম্বন্ধে জানতে পারলাম, বেসিক্যালি আমার একটা ছোট্ট ছেলের কাছ থেকে আমি এটা জানতে পেরেছিলাম। ওর বয়স তখন ছিল 15-16।
আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা। ও বলছে যে, "বাবা আমি জেনআইতে এরকম ক্যারেক্টার বানাচ্ছি। সো ইউ শুড অলসো অপ্ট ফর দিস।" তো যেহেতু ওর সামনে এক্সাম, আ ও আমাকে জাস্ট একদিন বলল এরকম হচ্ছে ব্যাপারটা। আমি টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করলাম। অ্যাডাপ্ট করে ন্যাচারালি এগোতে শুরু করলাম। এগোতে, এগোতে আমার মাথায় এই চিন্তাটা এলো, যখন নতুন টেকনোলজি এসছে, এটাকে একটু হাই লেভেলে আমি তুলে নিয়ে যাই। হুম। এটা টেকনোলজির মূল বিষয় হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবার প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে গেলে দুভাবে করা যায়। একটা হচ্ছে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখলাম। একটা হচ্ছে আমি একজন কোডার এবং আমি খুব ভালো করে জানি কি করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়। আমার একটা অ্যাডভান্টেজ আছে। আমি নিজে যেহেতু কোডিং জানি, করি, প্লাস আমি নিজে আর্টিস্ট, ছবি আঁকি। তো আমার কাছে কোনো সিন ভাবাটা, ভিজুয়ালাইজ করাটা খুব ইজি হুম, হুম। এবং কম্পিউটারের সাথে কথা বলাটা আমার কাছে খুব ইজি হয়ে দাঁড়ালো। তখন কি করলাম, তখন ডিসিশন নিলাম আমি এটাকে শুধু ওই অ্যাড বা খালি পিকচার বা ক্লিপস এটাতে বেঁধে রাখবো না। আমি এটা নিয়ে সিনেমা বানাবো। কেন? আমরা একটু ছোট্ট করে বলে নিই। আমরা বেঙ্গলের বোধহয় ১ম বেঙ্গলি মুভি বেসড গেমের আমরা প্রতিষ্ঠাতা। 'বস 2' উইথ জিৎ, হুম, হুম। শুভশ্রী। দেন পরবর্তীকালে আমরা তার আগে আমরা মুকেশ খান্নার সাথে 'শক্তিমান' বানাই। 'শক্তিমান দ্য গেম', 'শক্তিমান দ্য ফাইটার'। তো এরকম করে আমাদের প্রায় ৩৫০ প্লাস অ্যাক্টর অ্যাক্ট্রেস আমাদের গেমের মধ্যে রয়েছে। নীলাঞ্জনা? নীলাঞ্জনা, প্রিয়াঙ্কা সরকার, মৈনাক, অর্জুন, অমৃতা উইথ তুষাগ্নি। হুম, হুম, হুম। So there are multiple examples. তুষাগ্নি, হ্যাঁ? Yeah, multiple আচ্ছা। examples like this. তো সেখানে আমরা মুভি প্রোডিউসারদের সাথে আমরা পার্টনারশিপ করতাম। বেঙ্গলে আনফরচুনেটলি নবনীতা আপনাকে একটা খুব মন খুলে কথা বলি। আমি প্রচুর বেঙ্গলকে দিতে চেয়েছি। হয়তো অডিয়েন্সকে আমার ব্যাকগ্রাউন্ডটা বলা হলো না। আমি পৃথিবীর অর্ধেকটা ভ্রমণ করেছি কাজের সূত্রে। আমার দেশের বাইরে সেটআপ রয়েছে। মাল্টিপল নাম্বার অফ ফরেনার্স আমার কোম্পানিতে কাজ করে। আমি জীবনে শিখেছি কি করে হাম্বল হতে হয়। কি করে ডাউন টু আর্থ থাকতে হয়। আমি ফিল্দি রিচ লোকেদের দেখেছি যারা হয়তো একটা গেঞ্জি আর একটা বারমুডা পরে কথা বলছে, রাইট? বাট বেঙ্গলে যখন আমরা ব্যাক করি, সরি আমি খুব হার্ট থেকে কথাটা বলছি। আমি যখন লোকের সাথে মিশছি, কথা বলছি, আমি বলছি, "চলো ঠিক আছে, তুমি সিনেমা বানাচ্ছ, তোমার মার্কেটটা থেকে আমার ৩ গুণ বড় মার্কেট।" অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। আপনি যদি দেখবেন মুভি প্লাস মিউজিক যদি যোগ করেন, তার থেকে ৩ গুণ বড় মার্কেট গেমের মার্কেট। লেট মি কাম অ্যাজ আ পার্টনার। আমি আপনাদের মুভির প্রমোশন করছি, পপুলারিটি বাড়াচ্ছি এবং অটোমেটিক্যালি তার সাথে, সাথে আমিও প্রমোশন নিচ্ছি। লেট আস হ্যান্ডশেক উইথ ইচ আদার। কিছু লোক হ্যাঁ করেছে, কিছু লোক না করেছে। হুম। মেক্সিমাম লোকটাই না না করেছে। করে। এই যে অশ্বত্থামার গল্পটা বললাম, এই স্টোরিটা শুরু হয়েছে অশ্বত্থামার মণিটাকে নিয়ে। এবার অশ্বত্থামার মণিটা কি হয়েছিল যখন আ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়, হুম। আ শ্রীকৃষ্ণ ওই অশ্বত্থামা মণিটাকে নিয়ে নিয়েছিলেন। নিয়ে তাকে অভিশাপ হুম। দিয়েছিলেন, "তুমি চিরকাল তোমার এই গ্লানি নিয়ে বেঁচে থাকো। এবং যখন কলিযুগের শেষ আসবে, আমি কল্কি অবতার হিসেবে আসবো। হুম। তুমি সেই টাইমে ব্যাক করে আসবে, ইউ উইল গেট ইউর পাওয়ার ব্যাক।" আমার গল্পটা শুরু হয় বেসিক্যালি এই মণিটাকে নিয়ে, যেখানে আমরা যদি একটু ডিপে যাই, ডেমিগড যাদের বলে ইংলিশে, স্টোরি আপনার। আমার স্টোরিটা। ওকে। যেটা ডেমিগড বলা হয় যাদেরকে, তাদের লাইফ স্প্যান আর্থের লাইফ স্প্যানের আ মোটামুটি আর্থের লাইফ স্প্যানে মোটামুটি ৫ থেকে ৬,০০০ বছর হয়। আর্থের লাইফ স্প্যানে। যাদেরকে আমরা দেবতা বলি না। মানে যারা ঈশ্বর নয়, যারা মরণশীল, যারা মরতে পারে। দেবতারা কিন্তু মরণশীল। তারা জরাহীন। হুম। এবার এই স্টোরিটা শুরু হয় অশ্বত্থামার মণিটা চন্দ্রদেবের কাছে ব্যাক করে চলে গেছে। সেইখান থেকে যখন অশ্বত্থামা ১ম ধ্যান থেকে উঠল কলিযুগে, হি ওয়ান্টেড হিজ জেম ব্যাক, যাতে সে ইচ্ছা মৃত্যু নিতে পারে। আর বাঁচতে চায় না। কিন্তু চন্দ্রদেবের মেয়ে চন্দ্রিকা, সে এখন বলছে যে, "আমি তোমাকে বিলিভ করি না। কারণ তুমি আল্টিমেটলি একটা বাজে লোক। মহাভারতে আমি এটাই দেখেছি। বাবার কাছে আমি তাই শুনেছি। তুমি কৌরবদের পক্ষ নিয়েছিলে হুম। এবং তুমি আ একটা একটা বেবিকে তুমি যে এখনো জন্মায়নি, তুমি তাকে আল্টিমেটলি মেরে ফেলেছিলে।" হুম। অশ্বত্থামা এক্সপ্লেইন করতে যায়, কিন্তু চন্দ্রিমা সেটা শোনে না। এবং সে যেটা ডিসাইড করে এই মণিটাকে সে ৭ টা পার্টে ভাগ করে দেবে। দিয়ে তার যে ওয়ারিয়র্স রয়েছে, তাদেরকে ওর দায়িত্ব দেয় বিভিন্ন টাইম লাইনে মণিটাকে রেখে দিতে এবং বিভিন্ন দেশে, বিভিন্ন টাইম লাইনে। যাতে এই মণিগুলো একত্রিত না হয়। হলে একটা ওয়ান পিস হয়ে যাবে এবং সেটা নিয়ে অশ্বত্থামা নিজের ফোরহেডে লাগিয়ে হি উইল বিকাম এগেইন ইমমর্টাল। অ্যান্ড দেন মেবি বাজে কিছু হতে পারে। তো স্টোরিটা এখান দিয়ে শুরু হয়েছিল। এবার জেনআইতে কাজ করাটা খুব ডিফিকাল্ট, বিকজ জেনআই এখনো কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করে না এবং কমপ্লিকেটেড অ্যানিমেশন করে না। আমি যদি অ্যাকশন করতে চাই, ফাইট করতে চাই, এর প্রম্পটিং অত্যন্ত কমপ্লিকেটেড।
বি দ্যাট কার, বি দ্যাট হিউম্যান, বি দ্যাট মুভমেন্ট। এবার চ্যালেঞ্জ হলো নবনীতা, আমি একটা মেশিনকে দিয়ে সেই ধরনের এক্সপ্রেশনস কোত্থেকে আনি? Exactly, that is my question. I have this question. Okay. তো এবার এক্সপ্রেশন যখন আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা খুব শক্ত দেওয়া। এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউতে বলাটা খুব ডিফিকাল্ট, আমার কাছে করাটা খুব সোজা, যে আমি কি করে ওকে কোডটা দিচ্ছি। তার জন্য ওকে অনেক কিছু বোঝাতে হয়, শেখাতে হয়। ধরা যাক আমি একটা ক্যারেক্টারকে বললাম এআইতে তুমি কাঁদো, ও হয়তো কাঁদার মতন মুখ করবে, চোখ দিয়ে জল গড়াবে না। অথবা হয়তো এরকম ঘটবে, জলটা চোখ দিয়ে না গড়িয়ে, মানে এখান থেকে না গড়িয়ে জলটা হয়তো কপালের এখান দিয়ে গড়িয়ে আসবে, ঘাম মনে হবে। Oh my God. ঠিক আছে, এবার এই ফাইন টিউনিং হচ্ছে একটা গুড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর লক্ষণ, যে আমি ওকে কি করে স্পেসিফিক করে দেবো। দ্যাট মিনস এখান থেকে চলে আসে ভিজুয়ালাইজেশন এর কনসেপ্ট। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং বাট ইউর ভিজুয়ালাইজেশন পাওয়ার কনভার্টিং দ্যাট ইনটু টেকনোলজি। এই যে ধরুন এআই নির্ভর সিনেমা, এখানে তো একটা কথা কিন্তু উঠে আসছে যে এআই এর যুগ, সেই কারণে কিন্তু মানে আসল আর্টিস্টদের কাজ কমে যেতে পারে, সঙ্গীত শিল্পীদের কাজ কমে যেতে পারে। এটা নিয়ে অনেক লেখালেখি হলো, অনেক কিছু হলো, আপনিও দেখেছেন আশা করি লেখালেখিতে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? সত্যি কি এই যে বক্তব্যটা কি যথার্থ? আপনি কি বলবেন? ইন এ ওয়ে হ্যাঁ, এবং ইন এ ওয়ে না। আমি যদি আজকে বলি মিউজিকটাকে টাচ করি, আমি নিজে মিউজিশিয়ান নই, কিন্তু পুরো টোটাল মুভিটার মিউজিক আমার বানানো, এবং প্রত্যেকটা সাউন্ড আমার তৈরি করা। বি দ্যাট গাড়ির সাউন্ড, বি দ্যাট কেউ হাম্পিং করছে, কেউ দৌড়চ্ছে, বা কেউ হাঁটছে। একটা নর্মাল স্টুডিওতে এই ধরনের সাউন্ডগুলোকে স্টক করে রাখতে হয়, সেখান থেকে একজন এডিটর পিক আপ করে নিয়ে তিনি এডিট করেন। এই জবগুলো থাকবে না, এগ্রি, যেখানে আমি প্রচুর সময় নিয়ে স্টক থেকে বেছে বেছে নিয়ে আটকাচ্ছি এবং তার টাইম কনজামশন অনেকটা লাগছে। এটা অটোমেট হয়ে যাচ্ছে, তাহলে এডিটরের যারা একটু ব্যাকডেটেড এডিটর তাদের জব থাকবে না। বাট অ্যাডভান্টেজ কি হয়ে দাঁড়াচ্ছে, যে এডিটররা আপডেটেড অন জেনএআই তারা সেটাকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারছে। সো আলটিমেটলি নতুন জব তৈরি হচ্ছে। এবার আসি সঙ্গীত শিল্পীর কাছে। হয়তো কেউ খালি গলায় গান করেন, বলছেন আমার না গানের সাথে মিউজিকটা এরকম দরকার, আমি মিউজিকের একজন শিল্পীকে বোঝাবো তবে হবে। নাও থিঙ্ক অফ ইন্ডিভিজুয়াল সিঙ্গার্স যারা হয়তো সেভাবে নেম ফেম পাননি, তো তার কথা হয়তো কোনো কেউ শুনছেন না, কোনো মিউজিক শিল্পী, এ ভাই এ তো খুব একটা নাম করা নয়, একে শুনে লাভ নেই। সো শি অর হি হ্যাজ গট দিস পাওয়ার, যেখানে উনি ওনার মিউজিকটাকে ডিফাইন করতে পারেন একটা পার্টিকুলার প্রম্পটের মাধ্যমে, এবং ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা উনি নিজে নিজে জেনারেট করতে পারছেন। অ্যান্ড দেন ইফ হি অর শি গট দ্য স্কিল অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, উনি দুটোকে নিজেকে কম্পোজ করতে পারবেন, নিজের ভয়েস এবং এই মিউজিক দুটো মিশিয়ে নিয়ে উনি সেটাকে রিলিজ করতে পারবেন। তাহলে কি মিউজিক শিল্পীর জব চলে গেল? কিছু শিল্পীর ইয়েস, যারা মিউজিক বানান, জব চলে যেতে পারে। লাইভ যারা শো করেন সেটা কি যাবে? না। এবার এখানে কি আমি খুব ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার আমাদের কাছে আছে ভারতে? টিল ডেট না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি অমৃতা, হয়তো আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যারা ট্র্যাডিশনাল সঙ্গীত শিল্পী তাদের জব একটু হলেও আমি চোখে দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ রেড মার্ক, দেয়ার ইজ এ রেড মার্ক। তাহলে কি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জব চলে যাবে, যেটা আপনি একটু আগে জিজ্ঞেস করলেন? আবার অ্যান্সারটা একদিকে দেখতে গেলে হ্যাঁ এবং না। কারণ হলো, আমি যদি এক্স্যাক্ট ভাবি কোনো একটা সিনেমা আমি বানাবো, ধরুন আমার সিনেমাটাতে আমি এক্সপ্রেশন দিয়েছি, আমি অ্যাকশন দিয়েছি, আমার মুভমেন্টস আছে, আমার লিপসিঙ্ক এক্স্যাক্ট একই রকম, মানে কোনো চেঞ্জেস নেই লিপসিঙ্কের মধ্যে। দুভাবে ভাবা যেতে পারে ব্যাপারটাকে। একটা হচ্ছে এআই জেনারেটেড সিনেমা যদি লোকে অ্যাকসেপ্ট করে, একদিকে তারা একটু কোয়েশ্চেন মার্কে চলে আসবে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, এবং সেটা অ্যাকসেপ্টেন্স বাড়ছে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া। চায়না অলরেডি মুভি রিলিজ করে ফেলেছে, এবং বেশ কিছু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি তারা রিলিজ করতে চলেছে, ইউরোপ সেই পথে হাঁটছে। বাট আমার মনে হয় এটা কম্বিনেশন ঘটবে। যে ভিএফএক্স গুলো খুব কমপ্লিকেটেড ছিল, যেটা করতে প্রচুর টাকা খরচা হতো, প্রচুর জিপিইউ যেত, সেটা জেনআইতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যদি আমার মুভিটার ফার্স্ট পার্টটাও দেখেন, দেখবেন কার রেসিং রয়েছে বা হেলিকপ্টার চেজ রয়েছে, এই শটগুলো করতে গেলে কয়েক কোটি টাকা খরচা হবে। আপনি একটা হেলিকপ্টারের ওপর থেকে নিচে একটা ল্যাম্বরগিনি গাড়িকে আপনি শুট করছেন,
দ্যাট ইটসেলফ উইল কস্ট ইউ অ্যাট লিস্ট আ লাখ মিনিমাম, যদি আমি লোয়ার বাজেটেও যাই হেলিকপ্টার হায়ার করে। এটা আমার আলটিমেটলি জেনেআইতে করতে হার্ডলি 5 থেকে 6 মিনিট লেগেছে, সেখানে আমার কস্ট $10। তো আমি যদি একটা মুভি প্রডিউসারের কনসেপ্ট থেকে ভাবি, সো হি ক্যান অ্যাকচুয়ালি মেক মার্জিন ওভার দেয়ার। এবার আমি ওখানটার মধ্যে কোনো একজন প্রমিনেন্ট অ্যাক্টরকে ইউজ করলাম। নাও হিয়ার কামস দ্য নিউ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হুইচ উইল প্রবাবলি ওপেন আপ, নবনীতা, যেটা আমি বলতে চলেছি। একজন সেলিব্রিটি যার এজ হয়তো আজকে 40+, উনি যদি নিজেকে জেনেআই ক্যারেক্টারে আমার কাছে আসেন, উনি বলছেন আমি নিজে ইমমর্টাল হব, যার জন্য দেখবেন আমাদের কোম্পানির একটা ট্যাগলাইন আছে, ইমমর্টাল ক্যারেক্টার্স। ওয়াই ইজ দ্যাট? ধরুন উনি এলেন আমাদের কাছে, আমরা ওনার ক্যারেক্টার তৈরি করলাম ইউজিং এআই। নাও উই সেল দ্য রাইট অফ দ্য ক্যারেক্টার টু মাল্টিপল ডিফারেন্ট আদার প্রোডাকশন হাউসেস। তো ওই অ্যাক্টরটি যে ধরনের অভিনয় করেন, যেভাবে হাঁটেন, যেভাবে খান, যেভাবে অ্যাকশন করেন, পুরোটা আমরা রেপ্লিকেট করে দিতে পারি এআই দিয়ে। ফলে কি হচ্ছে, একজন অ্যাক্টরের কিন্তু অ্যাকচুয়ালি জবটা বাড়ছে, যদি তার মাথায় ওই বিজনেস অ্যাকিউমেন্টটা থাকে যে ভাই আমি অ্যাট এ টাইম একটা নর্মাল সিনেমায় কাজ করলাম, তার সাথে 5টা এআই এর মুভিতে আমার নিজের ক্যারেক্টার চলে গেল, সো আই এম আর্নিং মাল্টিপল টাইমস। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি যে আমার অ্যাক্টরের জব চলে যাবে। কাদের যাচ্ছে? যারা বলছে আমরা আপডেট হব না। এবার মুশকিল হচ্ছে, আহ, এখানে অ্যাকচুয়ালি একটা দার্শনিক কথা আসে, টেকনোলজি কি আশীর্বাদ না অভিশাপ? আমি মনে করি অ্যাকচুয়ালি আশীর্বাদ। আমি যদি ওটাকে অ্যাকসেপ্ট করতে পারি, আমি কিভাবে অ্যাকসেপ্ট করব জীবনে তার উপর ডিপেন্ড করছে। আমিও কোনো একটা টাইমে ছবি আঁকতাম, নর্মাল কোডিং করতাম, সিতে কোডিং করতাম, আমি পাইথন অ্যাডাপ্ট করলাম, আমি ছবি আঁকার থেকে ডিজিটাল পেন্টিংয়ে গেলাম, পরবর্তীকালে আমি ফাইন্যান্স নিয়ে ঘাটা শুরু করলাম, আমি ভিসি ফান্ড করলাম। ন্যাচারাল প্রসেসে আমি যখন এআইতে কোডিং করছি, আমি জেনেআই দেখতে গেলাম, আমি সেটাকে অ্যাডাপ্ট করলাম। আমার কাছে ব্যাপারটা খুব সিম্পল, আমি যত নিজেকে আপডেট করে যাব আমি তত গেইনার। আমি যত মনে করবো আমি নিজে আপডেট করব না, আমি লুজার। অডিয়েন্স কারা? বিশাল বড় অডিয়েন্স। এটার মূল অডিয়েন্স যেটা এসে দাঁড়ায়, আমি যতটা দেখেছি, আমরা এই মুভিটা ছাড়াও এর আগে বেশ কিছু শর্ট মুভি রিলিজ করেছি, প্রচুর মিউজিক ভিডিও রিলিজ করেছি, এবং ভারতীয় এপিকের ওপরে আমি বেশ কিছু টুকটুক করে ছবি কম্বো করে ভিডিও বানিয়ে তার ওগুলোকে শর্ট মুভিজই বলবো, সেভাবে তার গল্পগুলোকে রেখেছি। আপনি দেখবেন আমাদের চ্যানেলে প্রচুর সাউথ ইস্ট এশিয়ার লোকজন কমেন্ট করছে, আরে কর্ণ তো আমরা এভাবে জানতাম না, আরে আর তোমাদের এত বড় একটা এপিক আছে, তার ক্যারেক্টার অর্জুন, আমরা তো অর্জুনের এই গল্পটা কোনোদিন শুনিনি যে সে বৃহন্নলা হয়েছিল, আরে টাইম ট্রাভেল তোমাদের হতো, আচ্ছা ইন্দ্র, এইভাবে তোমরা ভাবতে। এই অডিয়েন্স গোত্রটা এজেড অ্যাবভ 25 আপ টু 60। এবার যখনই আমরা কিছু অ্যাকশন বেসড শর্ট মুভিজ তৈরি করলাম, তার এজ গ্রুপটা আমরা দেখতে পেলাম মোটামুটি 18 থেকে প্লাস 60, মানে 18 to 60, এদিকে 18 থেকে। তাহলে আমার অ্যাকশনের রেসপেক্টে এখন আমরা এটা দেখতে পাচ্ছি, কিছু এপিকে এরকম আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি। ভারতে কারা দেখছে? আমি যদি ছোট বাচ্চাদের কথা ভাবি, এরা আজকাল বেশ কিছু চ্যানেল ফলো করে, সেটা ইনস্টা বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর চ্যানেল ফলো করে। ছোট বাচ্চারা যারা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ কিছু কাজ করতে চায়, হ্যান্ডিক্রাফটস বা ধরুন ছবি আঁকবে, তাদের কাছে ইউটিউব বা এই জাতীয় চ্যানেলগুলো আজকালকার যুগে ইউনিভার্সিটি হয়ে গেছে, বলতে বাধা নেই। তো যদি আমরা ঠিকভাবে পেরেন্টাল গাইডেন্স করি, এই যে আপনি প্রশ্নটা করলেন অডিয়েন্স কারা, এরা একটা বড় অডিয়েন্স, যেখানটায় ধরুন আমি যদি আমার মুভির কথা বলি, আমি একটা বাচ্চাকেও এই মুভিটা দেখাতে পারি, আমি একটা বয়স্ক লোককেও মুভিটা দেখাতে পারি, আমি একটা মিড এজের লোককেও এই মুভিটাকে দেখাতে পারি। সো ইটস আ স্প্যান অফ নাম্বার অফ লাইক ফর অ্যান এক্সাম্পল, একটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বুড়ো সবাই দেখতে পারে। কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, জেনেআই মুভির অডিয়েন্স 5 থেকে 70। মায়েরা, বাবারা, আমরা সবাই অনেকেই, হ্যাঁ, আমরা কিন্তু বলি মোবাইল দেখিস না, এই গেম কেন খেলছিস, এই কেন ফোন থেকে নিয়ে এটা করছিস ওটা করছিস। তো এটা যে তাদেরকে আমরা বলি প্যারেন্টসরা, তো এটা আপনার কথা থেকে যা মনে হচ্ছে, এরপর থেকে কি বলবে? বাবা মায়েদের কি বলা উচিত উচিত নাকি উচিত না? বললে কেন বলবে, না বললে কেন বলবে না? আপনার হাতে। বলা উচিত, একটা দিনে ম্যাক্সিমাম 1 ঘন্টা। তার কারণ হচ্ছে জেনারেলি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিউরনকে এফেক্ট করে। আমি যদিও একটা টেকনোলজি কোম্পানির ফাউন্ডার, হার্ডকোর টেকনোলজি নিয়ে কাজ করি,
আমরা ইন্টেলে ডেভেলপমেন্ট পার্টনার, আই ক্যান গো অন উইথ নেমস, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট ইন লাইভ টিভি, বাট দেন স্টিল আমি টিল ডেট বিলিভ করি একটা বাচ্চাকে 1 ঘন্টা বেশি মোবাইল ফোনের সামনে রাখাটা উচিত নয়। তাতে কি হয়, তার নিউরনগুলো এফেক্টেড হয়। যদি ফোনের জায়গায় বাড়িতে কোনো একটা ল্যাপটপ থাকে, টিভি থাকে, শেখার ইচ্ছা থাকে, ওখানে দিন শেখার জন্য। বড় স্ক্রিন অতটা ওই অ্যাটেনশন স্প্যানটা এবং নিউরাল ওই এফেক্টটা করে না। এবার আপনি একটা প্রশ্ন করেছেন, বাবা মাদের কি উচিত হাতে ফোন দেওয়া কি দেওয়া উচিত নয়? একদম ওরকম। অ্যান্সারটা ইয়েস, দেওয়া উচিত, না হলে ওরা শিখবে কোথা থেকে? আপনি তো ওর কাছে পুরো দুনিয়াটাকে ওপেন করে দিতে পারছেন না। সেখানে যদি কোনো একটা বাচ্চা মনে করে যে আমি শিখবো বা কোনো কিছু একটা দেখবো যেটা জাঙ্ক ডেটা নয়, আই রিপিট মাইসেলফ, যেটা জাঙ্ক ডেটা নয়, তাকে সেটা করতে দেওয়া উচিত, নয়তো সে জানতেই পারবে না, শিখতেই পারবে না। একটা বাচ্চাকে বুঝতে দেওয়া উচিত কোনটা খারাপ কোনটা ভালো। ঠিকঠাক। আমি যদি গাইডেন্স না দিতে পারি, ইট ইজ মাই ফেলিওর, ইট ইজ নট দ্য ফেলিওর অফ দ্যাট লিটল কিড। ও তো কিছুই জানে না। এবার জাঙ্ক ডেটা আমরা কাকে বলি? ম্যাক্সিমাম বাড়িতে নবনীতা যেটা ঘটে সেটা হচ্ছে পেরেন্টরা যে ধরনের ডেটা দেখে সেই ডেটার ফিডগুলো বেসিক্যালি তাদের মোবাইলে আসে। একদম তাই। এবার আপনি বলছেন আমার বাচ্চাটা কোনো একটা আনওয়ান্টেড ডেটা দেখছে বা কোনো একটা ভিডিও দেখছে। আই এম সরি টু মেক আ স্টেটমেন্ট, প্রবাবলি ইউ হ্যাভ সার্চড অন দ্যাট, যার জন্য ওই ফিডটা আপনার মোবাইলের মধ্যে এসে যাচ্ছে। নিজেকে একটু বিরত রাখুন ওখান থেকে, তাহলে মনে হয় ওই বাচ্চাটার কাছে ফিডটা আর আসবে না। কিছু গেম মারাত্মক ভালোভাবে আইকিউ লেভেল ইমপ্রুভ করে, কিছু গেম প্রচন্ড বাজেভাবে তাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায়। গেম মানে কিন্তু বেটিং নয়, গেম মানে প্রপার গেম, রাইট? এবার আমি যদি বেশ কিছু এফপিএস খেলতে দিই, ফার্স্ট পার্সন শুটিং গেম, এটা প্র্যাকটিক্যালি ফোকাস তৈরি করতে সাহায্য করে। এনিথিং এক্সট্রিম ইজ ব্যাড। এবার আমি বাচ্চাটাকে 5 ঘন্টা খেলতে দিলাম, ও তো ব্রেনে ক্ষতি হবেই। আমি ওকে হার্ডলি আধ ঘন্টা থেকে 40 মিনিট খেলতে দিলাম, দিয়ে আমি ওকে গাইড করলাম যে ভাই তুমি এরপরে কি পড়বে। বেসিক্যালি গেম খেলার পর আমি যদি ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স করতে দিই, ব্রেনের ফাংশন খুব ফাস্ট হয়ে দাঁড়ায়। সিনেমার ক্ষেত্রে আমরা রক্ত মাংসে গড়া মানুষের চোখের জল, তার হাসি, তার এক্সপ্রেশন দেখে আমরা যতটা নিজেদের ভেতরেও সেটাকে আহ, আহ, মানে কি বলবো, আমাদেরও চোখ দিয়ে জল পড়ে যায়। সেক্ষেত্রে এই আপনার কি বলে এআই নির্ভর সিনেমা সেই জায়গাটাকে পূরণ করতে পারবে দর্শকের? এক কথার উত্তর হ্যাঁ। আমি যদি ঠিকঠাক প্রম্পট দিই, যেটা আমি এখনো শখ দিইনি অন্তত আমার সিনেমাতে, আমি যদি ঠিকঠাক প্রম্পট দিই, ঠিক সেই জায়গাটাই অ্যাকচুয়ালি টাচ করবে দর্শকের, যেখানে দর্শক কাঁদবে, হাসবে বা অ্যাট্রাক্টেড হবে। এবার আজকে আপনি বলছেন জেনেআই আসার ফলে আমাদের জব বিপন্ন। তার আগে যখন আপনাদেরকে হয়তো কেউ অ্যাপ্রোচ করতো, আপনারা বলতেন আমার এখন সময় নেই, বা আমার ম্যানেজারের সাথে কথা বলো, ম্যানেজার 3 থেকে 4 মাস বাদের ডেটের কথা বলতো। একটা কথা বলুন তো, বিইং আ ক্রিয়েটর, বিইং আ প্রডিউসার, বিইং আ ইনোভেটর, আপনি কি 4 মাস ওয়েট করবেন কারোর জন্য? না, আপনি জেনেআইকে নেবেন, ট্রেন করবেন, স্ট্রং বানাবেন এবং একটা কন্টেন্ট তৈরি করে রিলিজ করবেন। এই খতরাটা কে তৈরি করেছে? আপনি না আমি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে এসেছিল। আমি অ্যাকচুয়ালি অশ্বত্থামার গল্পটাকে নিয়ে বেঙ্গলের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসকে হায়ার করে মুভি করতে চেয়েছিলাম, আজ থেকে 3 বছর আগে। আমি যখন কথা বলা শুরু করি, আমি প্রচুর আর্টিস্টদের নিয়ে কাজ করেছি, আমার কাছে বাজেট ছিল না সেলিব্রিটিদের নিয়ে কাজ করবো। লেট মি বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমি চেয়েছিলাম ফ্রেশারদের নিয়ে কাজ করতে। আমি একটা সাউথ কলকাতার দিকে তাদের সাথে মিট করতাম, টানা কন্টিনিউয়াস তাদেরকে আমি ট্রেন আপ করতাম। করার পরে তার মধ্যে মাত্র একটি ছেলে দেখলাম সিরিয়াস, বাকিরা দেখলাম 2-4 দিন ট্রেন আপ হওয়ার পর যদি না কাজ ফ্লোরে যাচ্ছে তারা আর আসছে না। এবং তারপরে দেখলাম যে ডিরেক্টর নিজেকে বলছে সে প্র্যাকটিক্যালি স্টোরি রাইটার, সে ভালো ছবি লেখে, কিন্তু অ্যাকশন মুভির স্টোরি রাইটার সে নয়, নিজেকে ইম্পোজ করার চেষ্টা করছে সে ডিরেক্টর। আমি তাদেরকে বিভিন্ন ইংলিশ সিনেমা নিয়ে ঘরের মধ্যে বসে শেখাতাম যে দেখো কি করে ওরা সিনেমা ভাবে, গল্প কি করে চিন্তা করতে হয়। আমি নিজে বসে স্টোরি বোর্ড আঁকতাম তাদের সামনে। আমি বলবো এটা আমার ফেলিওর, আমি বোধহয় এদের প্রত্যেককে শেখাতে পারিনি বা বোঝাতে পারিনি, যার ফলে আমাকে জেনেআই এর হেল্প নিতে হলো 1 বছর বাদে, যেখানে আমি 84 মিনিটের ফুল ফ্লেজেড মুভি আমি তৈরি করলাম ইউটিলাইজিং এআই। বাচ্চাদের মধ্যেও কিন্তু এখন আপনার ডিজিটাল পেইন্টিং, ইনফ্যাক্ট
মানে স্কুলেও কিন্তু কোডিং শেখানো হচ্ছে। Right. হ্যাঁ, তো তাদের মধ্যেও কিন্তু একটা জন্ম নিচ্ছে, গ্রো করছে যে কিছু করব এই জাতীয়। কারণ এটা টেকনোলজির যুগ। অনেকদিন থেকেই টেকনোলজির যুগ আমাদের। তো এটাও কিন্তু প্রভাব বিস্তার করেছে বাচ্চাদের মধ্যে। বিশাল প্রভাব বিস্তার করেছে। ইনফ্যাক্ট আমার বেশ কিছু ছাত্র বা আমার পুচকে দুটো যে দুটো আছে, তারা নিজেরা নিজেদের মতন টেকনোলজি তৈরি করে। আমার ছেলে 12 বছর বয়সে প্রথম গেম তৈরি করে রিলিজ করেছিল। আমার মেয়ের বয়স এখন 8। ও নিজে জেনএআই দিয়ে জেনএআই শিখে আমার কাছে নিজের মতন স্টোরি তৈরি করেছে, নিজের চ্যানেল তৈরি করেছে। আমি জানি না ও ইয়াংগেস্ট কিড কিনা ভারতের, আমি বলতে পারবো না। 8 বছর বয়সে কেউ নিজে মিউজিক তৈরি করছে, মিউজিক কম্পোজ করছে এবং করে নিয়ে আলটিমেটলি তার ভিডিও বানিয়েছে। বা ওর ও খুব কুকুর ভালোবাসে, ওর কুকুরের একটা স্টোরি তৈরি করেছে এবং তার রেসপেক্টিভ সেটা ভিডিও হিসেবে গেছে। এটা কিন্তু একটা বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসে। প্লিজ এটাকে বন্ধ করবেন না। আমাদের একটা ইনিশিয়েটিভ আছে। আপনাকে একটা ছোট্ট অন্য প্রসঙ্গে চলে যাই, যেহেতু আমরা আড্ডা মারছি একসাথে। যখন আরজিকর কাণ্ডটা হয়েছিল, অনেকেই রাস্তায় বেরিয়েছিলেন। আমি রাস্তায় বেরোইনি মোমবাতি নিয়ে। আমি বেশ কিছু বাচ্চা মেয়েদের হাওড়াতে ফ্রি অফ কস্ট সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া শুরু করি ওকে। এবং তার সাথে আমার পুচকে মেয়েটিও গেছিল। শি অলসো টট দেম। ও জিমন্যাস্টিকে মারাত্মক এবং মার্শাল আর্ট করে। আমরা দুজনে মিলে ফ্রিতে শেখাতে শুরু করি। আমি বিশ্বাস করি, তুমি যে লোকটা ক্ষুধার্ত তাকে ভিক্ষা দিও না, তাকে শেখাও কি করে খাবারটা বাবা তুমি মানে তৈরি করবে বা এবং খেতে কি করে পাবে কাজ করে। ঠিক আছে, আমার মনে হয় আপনি যে ভ্যালিড প্রশ্নটা করলেন, আমাদের প্রত্যেকে এই জায়গাটায় ভাবাটা দরকার। আমরা বড্ড কিরম ভাবে জানি সরে যাচ্ছি, মানে কিরম একটা অদ্ভুত হয়ে যাচ্ছি, মানুষের থেকে বড্ড আহ, সরে গিয়ে বড্ড নিজেরা কৃত্রিম হয়ে যাচ্ছে আর বলছি এআই আমাদের জব নিয়ে নেবে। এই প্রফেশনে আসতে গেলে পড়াশুনোটা ভীষণ দরকার। তো কোন পথে এগোতে হবে ছেলে মেয়েদেরকে? আমি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভাবি, যে কোনো স্ট্রিম থেকে আসা যায়, বি দ্যাট আর্ট, কমার্স, সায়েন্স। সায়েন্স হলে বেটার এই কারণে তাদের লজিক্যাল সেন্সটা একটু বেশি থাকে। অ্যাকচুয়ালি ন্যাচারাল, যেটাকে আমরা এলএলএম বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল যেটা রয়েছে, সেটার জন্য কিন্তু কোনো স্ট্রিম বাধ্যবাধকতা নেই, যে কোনো স্ট্রিমের লোক করতে পারে। যারা কোডিং বা আর্টসটা জানে, ভিজুয়ালাইজেশন জানে, তাদের পক্ষে এটা অ্যাডাপ্ট করাটা খুব সোজা। আমি একটু অন্যভাবে উত্তর দিই, একটু লেন্দি অ্যান্সার হতে পারে। আমার নিজের পড়াশোনাটা একটু শুনলে মনে হবে স্ক্যাটার্ড পড়াশোনা করেছে। আমি ক্লাস 12 অবধি সায়েন্সের ছাত্র। 12-এর পর ব্যবসা করব বলে, রিমেম্বার মাই ওয়ার্ডস, 98 ব্যবসা করব বলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া সত্ত্বেও 1 মাস পরে ছেড়ে দিয়ে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স নিয়ে পড়া শুরু করি। ইকোনমিক্স কেন? আমি ব্যবসা বুঝবো, জীবনে কিছু জানি না কমার্সের বা ব্যবসার, বুঝতে হবে ম্যানেজমেন্ট। ভেবেছিলাম আমায় কিছু আইডিয়া দেবে। আমার একটা লেভেল অফ স্কিল সেট ওখান থেকে ডেভেলপ হয়েছে। পরবর্তীকালে আমি এমসিএ করি। দেন আমি অল্প বিস্তর গ্রে হেড মাথার মধ্যে রয়েছে, আমি পিএইচডি করি। আপনি যে প্রশ্নটা করলেন কী ধরনের পড়াশুনো করা দরকার, আমাদের দেশের পড়াশুনো, আনফর্চুনেটলি খুব বাজে আমাদের সিলেবাস সিস্টেম। আমাদের একটা বাচ্চাকে কখনো অ্যালাউ করে না তার ক্রিয়েটিভিটিটাকে ফ্লারিশ করে তুলে ধরবে। একটা কমার্সের বাচ্চা যে কমার্স নিয়ে পড়ছে, তার হয়তো সামহাউ তাকে বলা হয় এ তো রেজাল্ট খারাপ করেছে কমার্স নিয়ে পড়ছে। যে হয়তো সায়েন্স নিয়ে পড়ছে না, আর্টস নিয়ে পড়ছে, তাকে বলা হয় আরে সায়েন্সে চান্স পাইনি সুতরাং আর্টস নিয়ে পড়ছে। ওর হয়তো ওটা ভালো লাগে, আমি কোনোদিন এটাকে ভাবছি না। স্কিলের সাথে, এডুকেশনের সাথে, যেটাকে এডুকেশন বলি, নর্মাল ট্র্যাডিশনাল যে ধরনের পড়াশোনা আমরা করাই তার কোনো সম্পর্কই নেই। আমাকে বলুন তো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমার জীবনে কোথায় কাজে লেগেছে? আমার সিলেবাসের মধ্যে এই ধরনের সিস্টেমগুলো রয়েছে যেটা এতটাই ব্যাকডেটেড। আমি যখন আজকে বাইরের দেশে এডুকেশন সিস্টেমকে দেখছি, ফর অ্যান এক্সাম্পল ফিনল্যান্ড, তারা স্কিলের ওপর জোর দিচ্ছে। আমি চায়না দেখছি, তারা বাচ্চাদের অন্যভাবে ডেভেলপ করছে। সিঙ্গাপুর বাচ্চাদের অন্যভাবে ডেভেলপ করছে। আমার মনে হয় শুধু এই লাইন নয়, যে কোনো লাইনে, বি দ্যাট ক্রিয়েটিভ আর্ট, বি দ্যাট আ ডান্সার, তার জন্য কি এডুকেশনের দরকার, স্কিলের দরকার। এগুলো স্কিল বেসড। পরবর্তীকালে আগামী বেশ কয়েক বছর আমি যদি কর্পোরেট দেখি, কর্পোরেটরা প্র্যাকটিক্যালি স্কিলের উপর ডিপেন্ড করে নিয়েই কিন্তু তারা হায়ার করছে। কিন্তু এডুকেশন কোন জায়গায় দরকার হচ্ছে? যেখানটায় লজিক্যাল সেন্স,
এবং ক্রিয়েটিভিটি রয়েছে। কি ধরনের লাইন হতে পারে? আমাদের ট্র্যাডিশনাল গ্র্যাজুয়েশনের মধ্যেও সেটা রয়েছে। আমি যদি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখি, বোধহয় ৩০০ বছরের পুরনো ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটা সিইউর ছাত্রকে বলি, এ বোধহয় ব্রাইট নয়, বাট সাম এক্সটেন্ট কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বোঝায় ছেলেটা বা মেয়েটা ভালো। আমাদের একটা ধারণা আছে পেরেন্টসদের। নবনীত, আপনি জানেন এই ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কিছু বাচ্চারা মাইন্ড ব্লোয়িং কাজ করে, অসাধারণ কাজ করে। দে আর মোর সাকসেসফুল প্রবাবলি। আমি কাউকে কম্পেয়ার করছি না। কোত্থেকে হচ্ছে ব্যাপারটা? একটা টাইমের পর যে কোনো মানুষের ব্রেনের একটা ম্যাচিউরিটি ঘটে। এই ম্যাচিউরিটিটা কারুর 18 বছরে হয়, কারুর 25-এ হয়, কারুর 7 বছরেও হতে পারে। অ্যাজ আ পেরেন্ট কি করে আমি সেই ম্যাচিউরিটিটাকে এনহ্যান্স করছি, আমার মনে হয় সেই ধরনের লেখাপড়ার দিকে যাওয়াটা বেটার। কোনো প্রবলেম? সেই ধরনের দিকে যাওয়াটা দরকার। কিরকম? বাচ্চাদের গল্পের বই পড়তে দিন। হ্যাঁ। যদি আপনি জেন এআই দিকে আসতে চান, বাচ্চাদের গল্পের বই পড়তে দিন, ছবি আঁকতে দিন, যা খুশি আঁকুক, ভুলভাল আঁকুক। হাতে রং দিয়ে দিন, পেন্সিল দিয়ে দিন, তুলি দিয়ে দিন, জল রং দেবেন, জল রং দিয়ে দিন এবং বলুন যেরকম খুশি ছবি আঁকো। এবার একটু অন্য জায়গায় যাই। যারা ছবি আঁকে তাদেরকে বলা হয় এই লোকগুলো ইমোশনাল, এদের মধ্যে লজিক কম। উল্টো, আপনি কোনোদিনই লজিক ছাড়া ছবি আঁকতে পারবেন না, হবে না। রং করা বলুন বা পেন্সিল স্কেচ হবে না। আমার মতে, এটা আমার পার্সোনাল ধারণা, জেন এআইতে যদি আপডেটেড হতে হয়, এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে পিক আপ করুন, যারা একদম মনে হচ্ছে, যাদেরকে বাচ্চাদেরকে বলা হচ্ছে এটা স্ক্যাটার্ড, এদের দ্বারা কিছু হবে না। অ্যাকচুয়ালি যদি খুব ডিপভাবে দেখা যায়, এই বাচ্চাগুলো বেশ কিছু জিনিস করে স্পেসিফিক, যেটা হয়তো পেরেন্টের কাছে একটু অবাক করা জিনিস। হয়তো কাপড় কেটে জামা বানায়, এক থাপ্পড় মেরে বললাম এসব করে কি হবে, বন্ধ কর, পড়তে বস, নেসেসারি, পড়া নেসেসারি। বাট ওটা ওর স্কিল ছিল, আমি ওটাকে গলা টিপে মেরে ফেললাম। একটা বাচ্চা হয়তো ছবি আঁকে পেন্সিল নিয়ে, হয়তো পাখি দেখে পাখির ওড়াটা আঁকার চেষ্টা করছে, পাখিটা বসে আছে, বা মাছ দেখেছে, মাছটা কি করে মুভ করে সেটাকে আঁকার চেষ্টা করছে। আমি ওর কান টেনে বললাম, বসে বসে কি করছিস, ওঠ এখান থেকে, কেন করছিস, পড়তে বস। গুড, পড়তে বসা। আমাদের সিলেবাসটা এমন ভাবেই তৈরি, আমাদের বেশি পড়ার কথাই না, মুখস্থ বিদ্যার উপর নয় সিলেবাসটা। মুখস্থ করে কিন্তু একটা লেভেল অব্দি রেজাল্ট করা যায়, তারপর পারফর্ম করা যায় না। লেখাপড়াটাকে অ্যাকচুয়ালি ওভাবে অ্যাডপ্ট করা উচিত যেখানটায় আমি পড়তে ভালোবাসবো, আমার সাবজেক্ট ভালো লাগবে, যেটা মজা হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকটা বড় আড্ডা, কিন্তু অনেক কিছু কিন্তু জানা গেল। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।